বাবার। রাত গভীর থেকে আরো গভীর হয়ে গেছে। আকাশে অনেক মেঘ জমেছে। কালো আর ধূসর মেঘগুলো যেন ধীরে ধীরে পুরো আকাশটাকে ঢেকে ফেলেছে। চাঁদের আলো কোথাও নেই। মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে বিদ্যুতের নীরব ঝলক দেখা যাচ্ছে, কিন্তু বজ্রের শব্দ এখনো শোনা যাচ্ছে না। কিন্তু আসার আগেই সেই অদ্ভুত নীরবতা। চারপাশে কবরস্থানের চারিদিকে ঝোড়ো বাতাস বইছে। শিরীষ গাছের শুকনো পাতাগুলো বাতাসে কাঁপতে কাঁপতে মাটিতে ঝরে পড়ছে। মাটির ভেজা গন্ধের সাথে মিশে আছে পুরনো ঘাস আর শিশির ভেজা রাতের ঠান্ডা বাতাস। প্রধানদের পুরনো কবরস্থানে এক কোণে বসে আছে তুজা। সে একটি কবরের পাশে নীরবে বসে আছে। মানিকের কবর। কবরের পাথরের গায়ে রাতের শিশির জমে ঝিকমিক করছে। তুজা হাঁটু গেড়ে বসে হাত দিয়ে কবরের পাথরটা আলতোভাবে ছুঁয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ, চোখে গভীর অস্থিরতার ছায়া। বাতাসে একটু জোরে বইছে এখন। তুজার চুল এলোমেলো হয়ে মুখের ওপর এসে পড়ছে। কালো পোশাকটাও বাতাসে হালকা কাঁপছে। দূরে কোথাও রাতের কুকুরের ডাক ভেসে আসছে, আবার মিলিয়েও যাচ্ছে। আকাশের মেঘগুলো আরো ঘন হয়ে উঠেছে। হঠাৎ আকাশের এক প্রান্তে বিদ্যুতের আলো ঝলকে উঠল। সেই আলোর ছায়া কবরস্থানে কবরগুলোর উপর পড়ে অদ্ভুত এক নির্জন রূপ তৈরি করলো। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। প্রথমে খুব ছোট ছোট ফোঁটা, তারপর একটু একটু করে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। বৃষ্টির ফোঁটা তুজার মুখে, চুলে আর কবরের পাথরের উপর পড়ছে। ভেজা মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠছে। তুজা এখনো বসে আছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে কোনো আতঙ্ক নেই। চারপাশে শুধু বৃষ্টি, বাতাস আর রাতের অন্ধকার। কবরস্থানের শিরীষ গাছগুলোর পাতায় বৃষ্টির শব্দ মিলে একটা ভারী, শান্ত কিন্তু বিষণ্ণ পরিবেশ তৈরি করছে। চিত হয়ে শুয়ে পড়ল ফলকটার পাশে। হাসতে হাসতে বলতে লাগলো, একটা খবরের সংখ্যা কমাই দিলাম রহমানের মা। তোমার ছোট পোলারে গাঙ্গে ফেলাই দিয়েছি। ওই মাটি পাওয়ার যোগ্যই না। না, ও আমার জীবনটা নষ্ট করছে রহমানের মা। শুনতেছো তুমি? বৃষ্টির ঝমঝম শব্দে দরুন চাপা পড়ে যাচ্ছে তুজার বুক ফাটা আর্তনাদ। গগন বিদারী কান্নায় ফেটে পড়ল যেন। আমার জ্যোৎস্নারে মাইরা ফেলাইলো, আমার জীবনটা নষ্ট করলো। হয় কেমনে পারলো দাদি, কেমনে পারলো? আমারে না কইতো আমিও গো বড় পোলা। গোটা দুনিয়ার সাথে জালিয়াতি করলেও পরিবারের কাছে আমি তিল পরিমাণ দোষ করি নাই। আমি আমার সব ভাই বোন, চাচা চাচিরে আগলায় রাখছি। আমি জীবন দিতে প্রস্তুত থাকি অগলাইগা। ওরা আমার এত বড় সর্বনাশ কেমনে করলো? বৃষ্টির পানিতে ভিজে চুপচুপে তার সর্বাঙ্গ। দূরে কোথাও ভারী শব্দে বাজ পড়ল। তুজা চিৎকার করে কেঁদে কেঁদে বলল, ওহে মানিক, মানিক, শুনছস? তুই না আমারে কইতি আমি এত বেহায়া কেন? কেন আমি জ্যোৎস্নার লাইগা এখনো পাগল? প্রেমিকদের বেহায়া হইতে হয় রে। তুই জানলি না মানিক, আমার জ্যোৎস্না আমারে সাইরা যায় নাই রে। ওরা আমার জ্যোৎস্নারে মাইরা ফেলাইছে। আচমকা কান্না থামালো তুজা। চোখ মুখ হয়ে উঠল কঠিন। উঠে বসলো তৎক্ষণাৎ। জল শক্ত করে বলতে লাগলো, তাই আমি ওর জ্যোৎস্নার কাছে পাঠাইয়া দিছি। সেই গাঙ্গেই ফালাইছি যেখানে ওরা জ্যোৎস্নারে ফালাইছে। ওরা আমাদের মা, আমি কি ভুল করছি কও? ও, তুমি তো কথা কইবা না, তোমার পোলা হয়তো। কি মনে করে উঠে দাঁড়ালো, আবার হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। হালার আমি কানলাম, হুরু পাগল টাগল হইলাম নাকি? আমার আবার দুঃখ লাগলো আইস। হো হো করে হাসতে লাগলো তুজা। ভোরবেলা দিঘি আর অদিতি বাড়ি ফেরার পর বেরিয়ে এসেছিল তুজা। হাসান চৌধুরী ভাইকে খোঁজার চেষ্টা করবে না, না জানিয়ে দিয়েছে বাড়িতে শুধু সাইডারের শোক। আর সকলেই স্বাভাবিক। মাহিদের গ্রামের একতলা বাড়িটার ভেতরে আজ অন্যরকম সাজ। পুরো ঘরটা লাল আর সোনালি রঙের কাপড়ে হালকা করে সাজানো হয়েছে। জানালার পাশে ছোট ছোট গাঁদা ফুলের মালা ঝুলছে। বাতাসে মৃদু ফুলের গন্ধ ভেসে আসছে। ঘরের মাঝখানে রাখা খাটের উপর বিছানো পাতা হয়েছে লাল চাদরে। খাটের এক কোণে চুপচাপ বসে আছে ফুলমালা। সে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছে। শাড়িটার আঁচল মাথার উপর টেনে ঘোমটার মতো করে রাখা। কপালে ছোট্ট লাল টিপ। বেনারসি সোনালি কাজগুলো ঘরের হালকা আলোয় চিকমিক করছে। ফুলমালা খুব চুপচাপ বসে আছে, হাত দুটো নিজের কোলের উপর রাখা। মাঝে মাঝে আঙ্গুলগুলো ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে, যেন ভেতরের অস্থিরতা সে লুকানোর চেষ্টা করছে।
তার বুকটা ভয়ে একটু একটু করে কাঁপছে। বাইরে রাত নেমে এসেছে। দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতরে নীরবতা যেন আরো গভীর। হঠাৎ দরজাটা ধীরে খুলল। ভেতরে মাহিদ ঢুকলো। পাতলা সাদা পাঞ্জাবি পরেছে, চুলগুলো এলোমেলো, মুখে হালকা ক্লান্তির ছাপ, কিন্তু চোখ শান্ত, একটা উজ্জ্বলতা আছে। মাই ধীরে ধীরে খাটের দিকে এগোলো। ফুলমালা মাথা নিচু করে বসে আছে। তার বুকের ভিতর ধুকপুক শব্দটা যেন নিজের কানেই শোনা যাচ্ছে। মাইদ একটু দূরে দাঁড়িয়ে নরম গলায় বলল, ফুলমালা। ফুলমালা ধীরে উত্তর দিল। জি। তার কণ্ঠ একটু কাঁপছে। মাইদ আরেকটু কাছে এসে বলল, ভয় পাচ্ছ? ফুলমালা কিছুক্ষণ চুপ রইল, তারপর খুব আস্তে বলল, সেরকম কিছুই না। মাইদ হালকা করে হাসলো। তার হাসিটা শান্ত, যেন রাতের অস্থিরতাকে একটু নরম করে দিচ্ছে। এত ভয় পাওয়ার কিছুই নেই, তুমি চাইলে পোশাক পাল্টে নিতে পারো। ফুলমালা মাথা নিচু করে রইল। ঘরের ভেতরে বাতাসটা যেন আরো শান্ত হয়ে উঠছে যেন। মাইদ খুব ধীরে বলল, আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়তে পারো। ফুলমালা একটু সাহস নিয়ে মাথা তুলল। ঘুমটার ফাঁক দিয়ে তার চোখ দুটো দেখা যাচ্ছে, ভয় আর সংকোচের মিশ্রণ। বাইরে হালকা বাতাস বইছে, জানালার পর্দা ধীরে ধীরে নড়ছে। মাহিদ খুব নরম গলায় বলল, আমি চাই তুমি এখানে নিরাপদ অনুভব করো। তোমার অস্বস্তি আমার ভালো লাগছে না। আমি তাহলে অন্য ঘরে গিয়ে ঘুমাবো। ফুল। ফুলমালা চকিতে তাকালো মাহিদের দিকে। বুকের মধ্যে শুরু হলো চিনচিনে ব্যথা। ফুল নামটা একজনই ডাকতো তাকে। ফুলমালা কোনো কথা বলল না। ঘরের ভেতর একটা শান্ত নীরবতা নেমে এলো। মাহিদ এক দৃষ্টিতে দেখছে তার নববিবাহিতা স্ত্রীকে। কি সুন্দর রমণীটা তার স্ত্রী। আচমকে নির্লজ্জের মতো বলে উঠল, আমি তোমাকে অনেক ভালোবাসি ফুল। ফুলমালা তাকালো আর চোখে সাহস করে বলল, এর মধ্যে ভালোবেসে ফেললেন? মাহিদ হাসলো। তোমায় কে বলল এর মধ্যে বাসলাম? বাসি তো সেই কবে থেকেই। মানে? মাহিদ খাটের স্ট্যান্ডে হেলান দিয়ে স্লিংয়ের দিকে তাকিয়ে বলল, অনেক দিন আগে একবার সাহিবদের পুষ্কুনিতে এক মেয়ে পিছলে পড়েছিল। সেই কালেই প্রেমে পড়লাম তার। তারপর কত চাইলাম আল্লাহর কাছে, তাহাজ্জুদেও চাইলাম, আল্লাহ দিয়ে দিল। ফুলমালা চুপ করে শুনছে। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে হাসলো। আবার অন্য একদিন বলবো, আজ ঘুমাও। আমি পাশে করে ঘুমাতে পারবো না, কিন্তু তখন কথা বলেছিলাম, তোমার পাশে অল্প একটু জায়গা দিলেই হবে, বেশি জায়গা লাগবে না আমার। চাঁদের এক পাশে দাঁড়িয়েছিল সাইফ আর অদিতি। দুজনেই নীরবে দূরের শহরের আলো দেখছিল। রাতের আকাশে মেঘ জমে আছে। দূরের রাস্তার বাতি হলুদ আলো কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে। নিচের উঠান থেকে মাঝে মাঝে কুকুরের ডাক ভেসে আসছে। বাতাসে ভেজা মাটির গন্ধ। সাইফ আস্তে করে নিজের হাত দিয়ে অদিতির কাঁধটা একটু ঘিরে ধরল। অদিতি মাথা হেলিয়ে তার কাঁধে একটু ভর দিল। কোনো কথা নেই দুজনের মাঝে, শুধু নীরবতা আর রাতের শব্দ। হঠাৎ হালকা বৃষ্টি শুরু হলো। চিলেকোঠার টিনে বৃষ্টির শব্দ টাপ টাপ একটা মিষ্টি সুর তৈরি করলো। সাইফ হালকা হাসলো। চল ভিজে। অদিতি একটু অবাক হয়ে বলল, এখন? হ্যাঁ, সাইফ একটু দুষ্টু ভঙ্গিতে বলল। আজ ভেজের ইচ্ছে করছে। অদিতি মৃদু হাসলো। আপনার ঠান্ডা লাগবে তো। লাগবে না, আর লাগলেও সমস্যা নেই। দুজনেই ধীরে ধীরে ছাদের খোলা জায়গার দিকে একটু এগোলো। বৃষ্টির ফোঁটা এসে তাদের চুলে, কাঁধে, শাড়ির আঁচলে পড়তে লাগলো। অদিতি মিষ্টি রঙের শাড়ি পরেছিল। হালকা ভেজা শাড়ির ভাঁজগুলো বাতাসে নরমভাবে নড়ছিল। বৃষ্টির পানিতে শাড়ির রং আরো গভীর হয়ে উঠছিল, আর আঁচলের কোণটাও ধীরে ধীরে কাঁধের পাশে এসে পড়ল। মুখে ছোট্ট শান্ত হাসি, চোখে আর ক্লান্তি নেই। ভেজা চুলের কয়েকটা গোছা কপালে এসে লেগে গেল। বৃষ্টির ফোঁটা তার গাল বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। অদিতি দূরের আকাশের দিকে তাকিয়ে আছে, আর সাইফ চুপ করে তাকিয়ে আছে অদিতির দিকে। চোখে একরাশ মুগ্ধতার আলো। খুব আস্তে বলল, ভেজা অবস্থায় তোমায় খুব সুন্দর লাগছে। অদিতি লজ্জা পেয়ে মাথা নিচু করল। এমন করে বলবেন না। সাইফ একটু কাছে এসে বলল, সত্যি বলছে। বৃষ্টির শব্দ, রাতের বাতাস আর ছাদের নীরবতা সব মিলিয়ে একটা শান্ত অনুভূতি ছড়িয়ে গেল। সাইফ খুব ধীরে বলল, জানো, বৃষ্টি আমার ভীষণ পছন্দের, তার চেয়েও প্রিয় তুমি। অদিতি কিছু বলল না, শুধু হালকা হাসলো।
দুজনেই চুপচাপ বৃষ্টি দেখতে লাগলো। মনে হলো রাতটা শুধু তাদের দুজনের জন্যই নেমে এসেছে, ভালোবাসার এক শান্ত নরম মুহূর্ত হয়ে। কিছুক্ষণ পর অদিতি বলল, এবার চলুন। আর কত ভিজবেন, অসুস্থ হয়ে যাবেন তো। চলো। সাইব কোলে তুলে নিল অদিতিকে। রুমি নিয়ে ভেজা শাড়ি পাল্টে দিল। শরীরটা কেমন গরম হয়ে উঠেছে। ভিজতে না ভিজতেই বোধহয় জ্বর আসার আভাস পাওয়া যাচ্ছে। সাইব জামা কাপড় পাল্টে ট্রাউজার পরলো, তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ল্যাপটপ নিয়ে বসলো। এরই মধ্যে কল আসলো ফোনে। স্ক্রিনে তুজার নম্বর দেখা যায়। হ্যাঁ দাদা ভাই, বলো। ও পাশ থেকে দীর্ঘক্ষণ কিছু বলল। সাইবও চুপচাপ শুনল। কি বলছো তুমি দাদা ভাই? মাথা ঠিক আছে তোমার? সকাল সকাল চৌধুরীর বাড়িতে এসেছে এক মেহমান, হাসান চৌধুরীর বাল্য বন্ধু। তাকে ঘিরে রান্না বান্নার ব্যস্ততা। আস্ত একটা মানুষ যে কয়েকদিন ধরে নিখোঁজ, সে ব্যাপারে কারো ভ্রুক্ষেপ নেই। সবাই ভাবছে পুলিশের হাত থেকে বাঁচতে হয়তো কোথাও গা ঢাকা দিয়েছে হাবিব। সাইরা কথা বলে না, মন মেজাজ তার ভার থাকে সবসময়। কয়েকদিনে বেচারে কি হাল হয়েছে চেহারার। চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারার উজ্জ্বলতাও নেই এক ফোঁটা। অদিতি রান্না করছে, দিকে কলেজের জন্য তৈরি হয়ে টেবিলে বসে আছে নাস্তার জন্য। সাইরা প্লেটে করে পরোটা আর ডিম পোস্ট দিল। দিঘি চুপচাপ খাচ্ছে। সাইফ এসে দিঘির পাশে বসে বলল, কলেজে নাকি কার সাথে ঝামেলা করেছিস? দিঘি খাবার চিবোতে চিবোতে বলল, সেসব আমি দেখে নিব ভাইয়া, তোমায় ভাবতে হবে না। সাইফ চোখ সরু করে বলল, একটু বেশি বাড়াবাড়ি করছিস না? বাড়াবাড়ি? আমি? সাইফ দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড় ঘোরালো একবার, ফের দিঘির দিকে তাকিয়ে বলল, ছেলেটা সম্পর্কে জানিস তুই কতটা ডেঞ্জারাস? দেখ, এমনিতেই বাড়ির অবস্থা চোখে দেখা যাচ্ছে না, তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু তো সিরিয়াস হ, বড় হয়েছিস এখন, কলেজে পড়ছিস, ছোট নেই কিন্তু তুই। দিঘি আরামসে খেয়ে উঠে গেল, যেন কানেই যায়নি কি বলল। সাইফ উঠে যেতে লাগলে অদিতি বলল, এ কি উঠেছেন কেন? নাস্তা দিচ্ছি তো। খাবো না। সাইফার কোনো কথা না বলেই চলে গেল। অফিসে কাজের চাপ আছে। রুমে গিয়ে রেডি হয়ে নিল। ঘড়ি পড়তে পড়তে বের হচ্ছে, তখনই অদিতি ঢুকলো ঘরে। অদিতি বুঝতে পারছে সাইফ কোনো কিছু নিয়ে চিন্তিত। কোমর জড়িয়ে ধরে আলতো করে বুকে মাথা রেখে বলল, কি হয়েছে আপনার? এত চিন্তা কেন করছেন? সাইফ অদিতির পিঠে হাত রেখে বলল, তোমাদের নিয়ে চিন্তা হয়। সেদিন আল্লাহর অশেষ রহমতে ফিরে এসছো, আবার যদি কিছু হয়ে যায় তোমার? অদিতি সাইফকে আশ্বস্ত করলো। বাবা বাড়িতে কত গার্ড রেখেছে দেখেছেন, কেউ ঢুকতে পারবে না। আর আমি তো বাড়ির বাইরে যাইও না। সাইফ অদিতির কপালে ছোট্ট করে চুমু খেয়ে চলে গেল। বৃষ্টির পরে সকালটা সুন্দর ও সতেজ। এরই মধ্যে তুজা শুরু করেছে এক পাগলামি। প্রধানদের কবরস্থানে খুঁড়ছে এক নতুন কবর। ওহাব চৌধুরীর সাথে কথাই পারবে না ভেবে কিচ্ছু বলল না। লতিফাকেও বলে দিয়েছে ও যা খুশি করুক, কিছু যেন না বলে। বড় করে কবর খুঁড়ে সেখানে নিয়ে পুঁতে দিল জ্যোৎস্না সেই সুতির শাড়িখানা। রংটা তুজার বড় ভালো লাগতো, তাই জন্য নিয়েছিল নিজের আলমারিতে রাখবে বলে। বিয়ের পর মাঝে সাঝে বের করে সেটা পরবে জ্যোৎস্না। সেই সুবাদে শাড়িখানা জায়গা পেয়েছিল তার আলমারিতে, কিন্তু আস্থা নিছক স্বপ্ন, যা কখনো পূরণ হবার না। একখানা সাদা কাপড়ে মুড়ে সেই শাড়ি কবর দিল, মাটি দিয়ে ঢেকে দিল। তারপর ফলক বানালো, লোককে খবর দিয়েছে কাল থেকে শুরু করবে। জ্যোৎস্না এখানেই থাকবে, শুধু মনে পড়লে কবরের পাশে এসে বসে অনুভব করবে জ্যোৎস্নাকে। লতিফা ছেলের পাগলামি দেখে চোখ মুছে। সে সময় লতিফাও কম গালমন্দ করেনি জ্যোৎস্নাকে। তারা সকলেই ভাবত প্রধানদের সাথে আত্মীয় করবে টাকা লোভে। এজন্য জ্যোৎস্না তুজাকে তাবিজ করেছে, রূপ দেখিয়ে ভুলিয়েছে, বশ করেছে। এমন কটূক্তি কম করেনি। সেখান থেকে ফিরে তুজা ব্যাগ গোছাতে লাগলো। কাল সকালে তার ফ্লাইট। আজ রাতটা ঢাকাতে থাকতে চাইছে। ওহাব চৌধুরী সেই যে ঘরে কিল তুলেছে, এখনো খুলছে না। পাজি হোক, যতই চালাক, তুজা তার একমাত্র ছেলে। এই ছেলে বাড়ি ছেড়ে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাবে, তা মানতে পারছে না কিছুতেই। লতিফা তুজাকে ধরে যে কান্না শুরু করেছে, থামার নাম নেই। তুজা লতিফার গাল দুহাতে আগলে নিয়ে বলল, মা, তুমি চাও না আমি ভালো থাকি? লতিফা কাঁদতে কাঁদতে বলল, আমি চাই তুই আমার চোখের সামনে থাক। দূরে ভালো আছোস না খারাপ আছোস আমি জানবো কেমনে? হ্যাঁ, তুই যাইস না বাজান, আমি তোরা ছাড়া কেমনে থাকুম? তুজা লতিফাকে জড়িয়ে ধরে বলল,
মা, আমি ভালো থাকতেই যাচ্ছি। এদের ছেড়ে দূরে গেলে আমি ভালো থাকবো। কিন্তু যাবার আগে আরেকটা জরুরি কাজ আছে তুজার। পকেট থেকে একটা খাম বের করে আকবরের কাছে দিল। আকবর? আকবর কথা বলে না। তুজা কাঁধে হাত রাখতে হু হু করে কেঁদে ফেলল আকবর। এত জ্বালিয়েছে এ লোকটাকে তুজা, তবু তার বিদায়ে কেমন কাঁদছে। তুজার স্বভাব মতোই হাসলো খিলখিলিয়ে। ওরকম মাইয়া লোকের মতো কান্দো কেন? আকবর হাতের উল্টো পিঠে চোখ মুছল। তুজা খামটা আকবরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা ফুলের বাড়িতে পৌঁছায় দিও। মানিক থাকলে ওরেই দিতাম, হয়তো নাই। যাক, আরেকটা কান্দনের মানুষ কমছে। বাড়ি থেকে বিদায় নিয়ে তুজা রওনা হলো ঢাকা চৌধুরী বাড়ির দিকে। আকবরও দেরি না করে চলে গেল ফুলমালাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির ঠিক পাশেই পুকুরটা যেন গ্রামের বুকের ভেতর লুকিয়ে রাখা শান্ত এক আয়না। চারপাশে কলা গাছ, শিউলি আর পুরনো কাঁঠাল গাছের ছায়া পড়ে আছে পানির ওপর। বিকেলের রোদটা একটু নরম হয়ে এসে পানির গায়ে সোনালি দাগ এঁকে দিয়েছে। মাঝে মাঝে হালকা বাতাসে ঢেউ তুলে দুলছে, তাতে আলো নড়ছে। পুকুর ঘাটের ইটগুলোতে শ্যাওলা ধরেছে পুরনো অথচ আপন একটা সৌন্দর্য। সেই ঘাটে দাঁড়িয়ে আছে ফুলমালা, গ্রামের বধূদের মতোই পরনে হালকা রঙের শাড়ি, মাথায় লম্বা ঘোমটা টেনে রেখেছে। হাত দুটো আঁচলের কাছে গুটিয়ে ধরে আছে সে। মনে হচ্ছে বুকের ভেতরটা কেমন ধকধক করছে। নতুন বইয়ের মতো লজ্জা যেন তাকে পুরোটা জড়িয়ে রেখেছে। ওদিকে মাহিদ ইতিমধ্যে পুকুরে নামার জন্য তৈরি, পরনে লুঙ্গি আর সাদা গেঞ্জি। গেঞ্জি তার হাতা একটু গুটিয়ে রেখেছে, মুখে সেই চেনা দুষ্টু হাসি। মাহিদ পুকুরের পানিতে পা ডুবিয়ে বলল, কি হলো ফুল, দাঁড়িয়ে থাকবে নাকি? নামবে বলো। ফুলমালা মাথা নিচু করে আরও ঘোমটা টেনে নিল, নরম গলায় বলল, আপনি আগে গোসল করেন, আমি পরে নামবো। মাহিদ ভুরু তুলে তাকালো। পরে মানে? আমি তো ভাবছিলাম একসাথেই গোসল করব। এই কথা শুনে ফুলমালার গাল আরও লাল হয়ে উঠল। সে একটু অস্থির হয়ে চারিদিকে তাকালো, যেন কেউ দেখে ফেলবে কিনা। এমন কথা কেউ বলে? কেউ দেখে ফেললে কি বলবে? মাহিদ হেসে ফেলল, পুকুরের পানিতে একটু ছিটা মেরে বলল, কে দেখবি? এই পুকুর তো শুধু আমাদেরই। তারপর হঠাৎই একটু পানি তুলে ফুলমালার দিকে ছিটিয়ে দিল। ঠান্ডা পানি গায়ে পড়তেই ফুলমালা চমকে উঠল। আহ, আপনি এটা কি করলেন? মাহিদের হাসি যেন থামছে না। পুকুরে নামানোর জন্য একটু সাহায্য করলাম। ফুলমালা এবার সত্যি লজ্জায় কুঁকড়ে গেল। ঘোমটার আড়াল থেকে চোখ তুলে একবার তাকালো মাহিদের দিকে, তারপর আবার নিচু করলো। মাহিদের কাছে এগিয়ে এলো, কণ্ঠটা আগের চেয়ে নরম। এই যে, এত লজ্জা পাচ্ছেন কেন? আমি কি অপরিচিত কেউ? ফুলমালা আস্তে করে বলল। অপরিচিতই তো। এই কথাটা শুনে মাহিদের দুষ্টু মুখটা মুহূর্তে একটু থেমে গেল, তারপর মৃদু হেসে বলল, তাহলে লজ্জা নিয়েই নামুন। পুকুরের পানি কিন্তু বেশ ঠান্ডা, ভালো লাগবে। ফুলমালা ধীরে ধীরে পা নামালো পানিতে। পানি ছুঁতেই তার শরীর কেঁপে উঠল। পুকুরের জল তখন হালকা ঢেউ তুলে দুজনের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার হাওয়া বইছে ধীরে ধীরে। আর সেই শান্ত পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন। লজ্জায় তাকাতে পারছে না ফুলমালা আর দুষ্ট হাসিতে ভরা মাহিদের মুখ। গোসল শেষ হতে হতে আকাশের রং একটু বদলে গেল। বিকেলের সোনালি আলো ধীরে ধীরে নরম হয়ে উঠেছে। চারপাশে ঝিরিঝিরি বাতাস। ফুলমালা আগে ঘাটে উঠল। ভেজা শাড়িটা শরীরে লেপটে আছে বলে সে তাড়াতাড়ি ঘোমটা টেনে নিল। মাথা নিচু করে দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরের দিকে চলে গেল। মাহিদ তখনও পুকুরের পানিতে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ বারবার চলে যাচ্ছিল সেই দিকেই যেদিকে ফুলমালা চলে গেল। কিছুক্ষণ পর সেও ধীরে ধীরে খাট থেকে উঠে এলো। শরীর মুছতে মুছতে উঠোনে এসে দাঁড়ালো। বাড়ির ভেতরে ছোট ঘরটার দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ভেজা কাপড় বদলানোর জন্য ফুলমালা সেখানে ঢুকেছে। মাহিদ গিয়ে দাঁড়াতেই দরজা বন্ধ করে দিল ফুল। দরজার ফাঁক দিয়ে ভেতরে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। মাহিদ প্রথমে দাঁড়িয়েছিল দূরে, কিন্তু কৌতূহল যেন পা দুটোকে ধীরে ধীরে এগিয়ে আনলো। অজান্তেই তার চোখ গিয়ে পড়ল সে দরজার ফাঁকের ভেতরে। ফুলমালা ভেজা শাড়িটা খুলে শুকনো শাড়ি নিতে ব্যস্ত। ভেজা চুলগুলো কাঁধ বেয়ে পিঠে নেমে আছে। মাঝে মাঝে সে আঁচল দিয়ে চুল মুছছে। তার চলাফেরা একটা সরলতা আছে, কারণ সে জানে না
কেউ তাকিয়ে আছে। মুহূর্তে মাহিদের বুকের ভেতরটা কেমন করে উঠল। তার গলা হঠাৎ শুকিয়ে এলো। বুকের ভেতর অদ্ভুত একটা ধুকপুকানি শুরু হলো, যেন নিজেরই হৃদস্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে। এমন করে কখনো দেখেনি ফুলমালাকে। এই মেয়েটাই তার ঘরের মানুষ। এই ভাবনাটা হঠাৎ করে মনে এমন এক অচেনা অনুভূতি এনে দিল, যেটা সে ঠিক ভাষায় ধরতে পারল না। মাই দ্রুত চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তার মনে হচ্ছিল লাজুক সেই মেয়েটা যে একটু আগে পুকুরে নামতেও লজ্জা পাচ্ছিল, সে এখন একেবারে উন্মুক্ত শরীরে নিজের মতো করে আছে। হঠাৎ নিজের ওপরে একটু লজ্জা লাগলো মাহিদের। সে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল, তারপর চোখ নামিয়ে নিল। মনে মনে বলল, কি যে করছি আমি। তারপর দ্রুত সরে গিয়ে উঠোনের একপাশে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর দরজা খুলে ফুলমালা বের হলো। এখন তার পরনে শুকনো শাড়ি, মাথায় আবার লম্বা করে টানা ঘুমটা। মায়ের তাকাতেই ফুলমালা একটু চমকে উঠল, তারপর লজ্জায় চোখ নামিয়ে ফেল। মাইদ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার ভেতরে অদ্ভুত অনুভূতিটা তখনও পুরোপুরি থামেনি, বরং আরও গভীর হয়ে আছে। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে বলল, ফুল, ঠান্ডা লাগেনি তো? ফুলমালা নরম গলায় বলল, না, আপনার লাগছে? মাহিদ একটু থেমে হালকা হাসলো। তার কণ্ঠে এবার আগে দুষ্টামি নেই, বরং অদ্ভুত ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি তো আমার স্ত্রী ফুল, আমার অধিকার আছে না তোমাকে দেখার? কথাটা শুনে ফুলমালার গাল আবার লাল হয়ে উঠল। উঠোনে কাঁঠাল গাছের পাতায় তখন সন্ধ্যার হাওয়া দুলছে। ফুল উত্তর না দিয়ে ভেজা শাড়িটা দড়িতে মেলে দিয়ে দ্রুত ঘরে চলে গেল। মাহিদের একার সংসার, বাবা থাকেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্য গ্রামে। ফুলমালা ভিতরে যাওয়ার পরও মাহিদের সেই ঘোর কাটল না। চোখের সামনে বারবার ভেসে উঠছে স্বীয় স্ত্রীর ভেজা নগ্ন শরীর। শান বাঁধানো গাছের গোড়ায় বসতে তাদের বাড়িতে এলো আকবর। আকবরকে চিনে মাহিদ, ফুলমালার বিয়েতে পরিচয় হয়েছে, প্রধান বাবুদের কর্মচারী। মাহিদ উঠে দাঁড়িয়ে আকবরের সাথে হাত মেলালো। কেমন আছেন? আসেন, ভিতরে আসেন। না, এখন সময় নেই, ফিরতে হবে। আপনার স্ত্রী একটা চিঠি আছে, ও বাড়ি থেকে পাঠানো হয়েছে। সন্ধ্যার আগ মুহূর্ত। আকাশে তখন দিনের শেষ আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। সূর্যের লালচে রং যেন দিগন্তের কিনারায় গলে গিয়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। রাস্তার ধুলো আর হালকা বাতাসে সেই আলোটা আরও কেমন মলিন বিষণ্ণ হয়ে উঠছে। দূরপাল্লার বাসটা কাঁপতে কাঁপতে এগিয়ে চলছে ঢাকার দিকে। জানালার কাজ অর্ধেক খোলা, বাইরে থেকে আসা বাতাসে পর্দাটা হালকা দুলছে, আর মাঝে মাঝে ধুলো মিশে আসা সেই বাতাস তুজার মুখে এসে লাগছে। তুজা জানালার পাশে বসে আছে, তার মুখটা ক্লান্ত, তবুও অদ্ভুত এক দৃঢ়তা সেখানে স্পষ্ট। কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে তার কবিতা। ছোট্ট গোলাপি ঠোঁট, নিঃশ্বাস নিতে নিতে বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। মুখে শিশুর মতো শান্ত ঘুমের ছাপ। তার মাথায় তুজার কোলের উপর হেলান দিয়ে আছে। বাতাসে ঝাঁকুনিতে যেন মেয়ের ঘুম না ভেঙে যায়, আর কোথাও যেন আঘাত না লাগে, সেজন্য তুজা তার এক হাত দিয়ে জানালার লোহার শক্ত ফ্রেম ধরে রেখেছে। বাচ্চার প্রতিটা ঝাঁকুনিতে তার নিজের হাতটা ধাক্কা খাচ্ছে, কিন্তু সে হাত ছাড়ছে না। যেন তার হাতটাই একটা দেওয়াল, যাতে কবিতার শরীরে সামান্য ব্যথা না লাগে। মাঝে মাঝে তুজা নিচের দিকে তাকিয়ে মেয়ের মুখটা দেখে। মেয়েটা কি শান্ত হয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কবিতার চোখের পাপড়ি একটু কেঁপে উঠছে, হয়তো কোনো স্বপ্ন দেখছে। ছোট্ট নাকটা তার বুকের কাছে লেগে আছে, এলোমেলো চুলগুলো কপালের উপর পড়ে আছে। তুজা ধীরে ধীরে হাত বাড়িয়ে মেয়ের চুলগুলো সরিয়ে দিল, তারপর অনেকক্ষণ ধরে শুধু তাকিয়ে রইল কবিতার দিকে। এই ছোট্ট মুখটার দিকে তাকালে তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে যায়। পৃথিবীতে যত ঝড়, যত ভয়, যত অনিশ্চয়তা, সব যেন এই ছোট্ট মুখটার সামনে এসে থেমে যায়। এজন্যই সুদূর বিদেশে সাথে নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তুজার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে। এরপরে তাদের বিদেশের পাড়ি দিতে হবে, সব কিছু ছেড়ে, সব সম্পর্ক, সব স্মৃতি, সব পরিচিত জায়গা। বাসের কাছের বাইরে তাকালে দূরে গাছপালা দ্রুত পিছিয়ে যাচ্ছে। অচেনা রাস্তা, অচেনা পথ, ঠিক যেমন অচেনা হয়ে যাচ্ছে তুজার ভবিষ্যৎ। হঠাৎ করে তার মনে পড়ে গেল মায়ের কথা। কালটা যেন আবার চোখের সামনে ভেসে উঠল। মা বারবার বলছিল, ফিরবি নাই যখন, কবিতাকে অন্তত রেখে যা, ওর মুখ চেয়ে না হয় দুজন বেঁচে থাকবো। কবিতাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছিলেন। তুই ভালো থাকবি, দূরে গেলে ভালো কথা, মেয়েটাকে নিস না বাবা, ওকে সম্বল করে আমরা দুই বুড়ো বুড়ি না হয় বেঁচে থাকবো। তুজা মুচকি হেসে বলেছিল, তা হয় না মা, আমি ওকে নিয়ে এসেছিলাম প্রতিজ্ঞা করে,
নিজের মেয়ে করে বড় করব ওকে। ও অনেক বড় হবে, দেখিও তুমি। লতিফার বুকের ভেতর তখন যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছিল। তুজা ধীরে ধীরে মায়ের হাত থেকে কবিতাকে নিয়ে বলেছিল, আমি আমার মেয়েকে কোথাও রেখে যেতে পারবো না। আমার জীবন যদি নতুন করে শুরু হয় তবে সেটা কবিতাকে নিয়েই শুরু হবে। লতিফা কেঁদে ফেলেছিলেন। তুই বুঝছিস না, বিদেশের জীবন সহজ না। তুজা তখন মায়ের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলেছিল, সহজ না বলেই তো আমি ওকে ছাড়তে পারবো না মা। পৃথিবীটা যদি কঠিন হয় তাহলে আমার মেয়ের পাশে আমাকেই তো থাকতে হবে। সেই কথা বলার পর আর কেউ কিছু বলতে পারেনি। বাতাসের ভেতর আবার এক ঝাঁকুনি লাগলো। তুজা বাস্তবে ফিরে এলো। তার হাতটা এখনো জানালার ফ্রেমে ধরে আছে, একটু ব্যথা করছে, তবু সে হাত সরালো না। নিচের দিকে তাকিয়ে দেখলো কবিতা এখনো ঘুমিয়ে। মেয়েটার ঠোঁটের কোণে হালকা হাসির মতো কিছু একটা ফুটে আছে। তুজার বুকটা হঠাৎ করে কেমন করে উঠল। সে খুব আস্তে করে ফিসফিস করে বলল, কবিতা। মেয়েটা অবশ্য কিছুই শুনল না, ঘুমের ভেতরেই রয়ে গেল। তুজা আবারও তার মুখের দিকে তাকালো। এই ছোট্ট মানুষটার জন্যই সে সব কিছু ছেড়ে যেতে পারছে, নিজের শহর, নিজের মানুষ, নিজের শেকড়। তার মনে হলো পৃথিবীতে যদি কোনো জিনিস সত্যি নিজের হয় তাহলে সেটা এই মেয়েটাই। বাসটা তখন ঢাকার দিকে দ্রুত ছুটে চলছে। সামনের পথ দীর্ঘ, কিন্তু তুজার কোলের উপর ঘুমিয়ে থাকা কবিতার উষ্ণতা তাকে একটা অদ্ভুত সাহস দিচ্ছে। সন্ধ্যার পরে নিস্তব্ধ সময়, আকাশে তখন ধীরে ধীরে রাত নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে বাতাসে গাছের পাতার শব্দ। গ্রামের সেই একতলা ছোট্ট বিল্ডিং ঘরটায় মৃদু আলো জ্বলছে। একটা হলদেটে বাল্ব, আর আলো খুব উজ্জ্বল না, আবার একেবারে অন্ধকারও না। আলোটা যেন ঘরের ভেতর নরম একটা আবেশ তৈরি করেছে। ঘরের জানালাটা অর্ধেক খোলা, বাইরে থেকে হালকা বাতাসে ঢুকে পর্দাটা আস্তে আস্তে দুলিয়ে দিচ্ছে। সেই বাতাসে ফুলের গন্ধ যেন ভেসে আসছে হয়তো উঠোনের গন্ধরাজ গাছ থেকে। বিছানার পাশে দাঁড়িয়ে আছে ফুলমালা। আজ তার পরনে নীল শাড়ি, খুব বেশি সাজগোজ না, তবুও তাকে অদ্ভুত সুন্দর লাগছে। মাথার ঘোমটাটায় একটু নিচে নেমে আছে, যেন মুখটা আড়াল করে রেখেছে। কানের পাশ দিয়ে কয়েকটা চুল বেরিয়ে এসে গালে লেগে আছে। তার বুকটা কেমন ধুকপুক করছে। আজকের রাতটা অন্যরকম। তার চোখ নিচু, হাত দুটো একসাথে জন, কি যেন করবে বুঝতে পারছে না। ঠিক তখনই দরজাটা আস্তে করে বন্ধ হওয়ার শব্দ হলো। ফুলমালা একটু চমকে তাকালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে মাহিদ, পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি। তার চোখে এক অদ্ভুত কোমলতা, সে চোখে আজ দুষ্টামি ঝিলিক নেই, আছে অন্যরকম একটা মায়া। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। ঘরে বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। মাহিদ ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ বারবার চলে যাচ্ছে ফুলমালার দিকে। নীল শাড়িটা মৃত আলোয় আরো গভীর নীল হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন রাতের আকাশের একটা টুকরো এসে জড়িয়ে আছে তার শরীরে। মাহিদ একটু থেমে নরম গলায় বলল, এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ফুলমালা মাথা আরো নিচু করে ফেলল, মৃদু কণ্ঠে বলল, এমনি। মাহিদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। আর একটু কাছে এলো ফুলমালার। আমারে দেখলে এত লজ্জা লাগে নাকি? ফুলমালা কিছু বলল না, শুধু তার আঙ্গুলগুলো আরো শক্ত করে জড়িয়ে ধরল। মাহিদ হাত বাড়িয়ে খুব আস্তে করে ফুলমালার মাথাটার ঘোমটা একটু সরিয়ে দিল। ঘোমটার আড়াল থেকে তার মুখটা স্পষ্ট হয়ে উঠল। সেই লাজুক চোখ, গোলাপি গাল, কাঁপতে থাকা ঠোঁট। মাহিদের বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, ফুল। ফুলমালা চোখ তুলে তাকালো। জি। মাহিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে বলল, তুমি জানো তোমারে আমার কত সুন্দর লাগে? ফুলমালার গাল আরো লাল হয়ে উঠল। সে চোখ নামিয়ে ফিস ফিস করে বলল, আপনি এমন কথা বলেন কেন? মাহিদ হালকা করে হেসে তার হাতটা ধরল। ফুলমালা একটু কেঁপে উঠল, কিন্তু হাত সরালো না। মাহিদের হাতটা উষ্ণ, সেই উষ্ণ তা যেন ধীরে ধীরে তার বুকের ভেতর ছড়িয়ে পড়ছে। মাহিদ তাকে একটু কাছে টেনে নিল। ফুলমালা এখন একেবারে তার সামনে দাঁড়িয়ে। দুজনের মাঝে আর তেমন দূরত্ব নেই, বাতাসে তাদের নিঃশ্বাস মিশে যাচ্ছে। মাহিদ খুব আস্তে করে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। ফুলমালার চোখ বন্ধ হয়ে গেল। মনে হলো বুকের ভেতরে টা ঢেউ খেলছে। মাহিদ তার মুখটা ধোয়াতে আলতো করে ধরে বলল, ডর লাগতেছে। ফুলমালা ধীরে ধীরে মাথা নাড়ল। এই কথাটা শুনে মাহিদের চোখে অদ্ভুত কোমলতা ফুটে উঠল। সে ফুলমালাকে বুকে টেনে নিল। ফুলমালা কিছুক্ষণ দ্বিধা করল, তারপর ধীরে ধীরে মাথাটা মাহিদের বুকের উপর রেখে দিল।
ঘরের মৃদু আলোয় সেই মুহূর্তটা যেন স্থির হয়ে রইল। দুজনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাইরের রাত আরও গভীর হচ্ছে, আর সে নীরব রাতের ভেতর ধীরে ধীরে তারা একে অপরের আরও কাছাকাছি চলে এলো। লজ্জা, মায়া আর অবিশ্বাসের উষ্ণতায় একে অপরকে নিজের করে নিল। ঘরের মৃদু আলো তখনও জ্বলছে, আর সেই আলোয় ফুলমালা আর মাহিদের নতুন জীবনের এই রাতটা নরম এক ভালোবাসার আবরণে ঢেকে রইল। তুজার কবিতার চৌধুরীর বাড়িতে পৌঁছাতে রাত হলো। সাইফের মন মেজাজ ভারী। শুধু সাইফ না, সকলের মন খারাপ। তুজার হুট করে বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না কেউ। যদিও প্ল্যানটা বহুদিন ধরে করা তুজার, কিন্তু কবিতাকে নিয়ে যাওয়ার প্ল্যানটা হঠাৎই সব কিছু খুব দ্রুত ম্যানেজ করে ফেলেছে। টাকা অবশ্যই একটু বেশি ঢালতে হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে কবিতাকে দিঘির ঘরে ঘুমাতে পাঠালো। সোফাইকা এলিয়ে চোখ বুজে আছে তুজা। সাইফ কাঁধে হাত রাখতে চোখ তুলে তাকালো। নিজের কাঁধে থাকা সাইফের হাতটা নিজের হাত দিয়ে ধরে পড়ল। কিছু বলবি? সাইফ তুজার হাত টেনে বলল, আমি না, আজ তুমি বলবে। চলো, ছাদে চলো। তুজা উঠল, গেল সাইফের পিছে পিছে। তাদের ছাদের তালাটা খুলে দুই ভাই গিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে বসলো। তুজা বলল, আমি জানি কি শুনতে চাস। তুজা বলতে শুরু করলো। সন্ধ্যার শেষ আলোটা তখন নদীর জলে ধীরে ধীরে নিভে যাচ্ছিল। আকাশে লালচে রঙের ছোপ, বাতাসে কেমন অদ্ভুত এক নিস্তব্ধতা। তুজা অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে ক্লান্ত। তার মনে হচ্ছিল হয়তো আজও হাবিব চৌধুরীকে খুঁজে পাওয়া যাবে না। পা দুটো যেন আর চলতে চাইছিল না। আশাহত হয়ে সে নদীর ধারে সরু পথ ধরে ফিরে যাচ্ছিল। মাথার ভেতর বারবার ভেসে উঠছিল সেই মুখটা, তার জ্যোৎস্না, তার শেষ চাহনি, সেই অসহায় চোখ জোড়া। ঠিক তখনই দূরের একটা ছায়ামূর্তি দেখা গেল। লোকটা নদীর ঘাটের পাশে দাঁড়িয়েছিল, একটা বিড়ি ধরিয়ে ধোয়া ছাড়ছিল নিশ্চিন্ত ভঙ্গিতে। তুজা প্রথমে বিশ্বাসই করতে পারল না। বুকের ভেতর ধক করে উঠল। হাবিব চৌধুরী, নিজের ছোট কাকা, যে লোকটা তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। এক মুহূর্তে তুজার চোখের সামনে সব লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। পায়ের শব্দ প্রায় নেই বলেই চলে। হাবিব তখনও বুঝতে পারেনি কে তার পেছনে এসে দাঁড়িয়েছে। কাকা? হঠাৎ কানে আসা শব্দে হাবিব চমকে ঘুরে দাঁড়ালো। তুই? তার কণ্ঠে বিস্ময় ছিল, কিন্তু তোজার চোখে ছিল এক অদ্ভুত নীরব আগুন। গুলি লাগার নাটক করে পালিয়েছে পুলিশ হেফাজত থেকে। তুজা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, যেন এতদিনে জমে থাকা প্রতিটা প্রশ্ন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে। ওকে কেন মেরেছিলেন? নদীর বাতাসে তার কণ্ঠটা কেমন ভারী শোনালো। হাবিব প্রথমে হেসে উঠল, ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি। একটা মেয়ের জন্য তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? এই কথাটাই যেন শেষ আগুনটা জ্বালিয়ে দিল তুজার ভেতরে। তার হাত মুঠো হয়ে উঠল। পরের মুহূর্তে সব কিছু দ্রুত ঘটল। তুজা ঝাঁপিয়ে পড়ল, দুহাতে হাবিবের গলা চেপে ধরে তাকে ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। হাবিব প্রথমে সামলে উঠতে চেষ্টা করলো, কিন্তু তুজার রাগ তখন ঝড়ের মতো। সে আর কিছু শুনছিল না, দেখছিল না। শুধু মনে হচ্ছিল এই মানুষটাই তার জীবনের আলোটা নিভিয়ে দিয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে তারা দুজনেই নদীর একদম ধারে এসে পড়ল। পানি অন্ধকার হয়ে আছে নিচে। হাবিব এবার ভয় পেয়ে গেল। পাগল হয়েছিস নাকি তুই? তুজার চোখে তখন অদ্ভুত স্থিরতা। সে ধীরে ধীরে বলল, আজ ওর জন্য বিচার হবে। এরপর সে সমস্ত শক্তি দিয়ে হাবিবকে ঠেলে দিল। একটা ভারী শব্দ, নদীর কালো পানিতে ছপ করে পড়ে গেল হাবিব চৌধুরী। কয়েক সেকেন্ড পানিতে ছটফট করার শব্দ শোনা গেল। তারপর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। তুজা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল নদীর পাড়ে। বাতাসে শুধু পানির গন্ধ, আর দূরে কোথাও শালিক ডাকছে। তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তবু মনে হচ্ছিল যাকে হারিয়েছে সে আর কখনো ফিরে আসবে না। সাইফ নিরুদ্বেগভাবে বসে আছে। হঠাৎ বলল, আর অনেক কিছু জানার আছে তাতে ভাই। বিশাল গল্পের বর্ণনা করতে করতে হাঁপিয়ে উঠেছে ফুলমালা। মাহিয়ার চোখ দুইটা ছলছল করছে, উৎসুক হয়ে তাকিয়ে আছে দাদির মুখের দিকে। তারপর কি হলো দাদি, বলো না। তার সেই চিঠিটা তুমি পড়েছিলে কি? কি লেখা ছিল তাতে? দুদিকে মাথা নাড়িয়ে বৃদ্ধ ফুলমালা শাড়ির আঁচলে হাতখানা মুছতে মুছতে বলল, তো দাদা মাথা টিপে দিয়েছিল, তাই পড়িনি। ওই খাতাখানার ভাজেই আছে। বহুদিন আলমারির শাড়ির ভাজে তোষকের তলায় রাখার পর অবশেষে
তার জায়গা হয়েছে এই সিন্দুকটায়। দেখি আবার বিয়ে হয়ে যাবার পর এই খাতাটা আমার কাছেই থাকে। মাহিয়া চোখ মুছে জিজ্ঞেস করলো। তার সাথে তোমার আর দেখা হয়নি? ফুলমালা মলিনে হেসে উপর নিচ মাথা নাড়ল। হয়েছিল, শেষবার তার সাথে দেখা হয়েছিল কবিতার বিয়েতে। ছোট্ট কবিতাকে সে ডাক্তার বানিয়েছিল, তাও আবার আমেরিকার, কিন্তু বিয়ে তার বাংলাদেশেই হয়েছে। আমন্ত্রণ পেয়েছিলাম, তোর বাবা তখন 12 বছরের। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফুলমালা বলল। পরবর্তী প্রজন্মের কাছে প্রধান বাড়ির ছোট সাহেব আস্ত একটা উদাহরণ, কিভাবে প্রিয়জনকে ভালোবাসতে হয়। সে পৃথিবীতে থাকুক কিংবা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না। ভালোবাসলে 1000 মাইল দূর থেকেও ভালোবাসা যায়, আবার অস্তিত্ব না থাকলেও বাসা যায়। ভালোবাসা অনুভব করার জিনিস। সে বড়ই ভাগ্যবতী নারী ছিল। দুনিয়া না থাকা সত্ত্বেও তার অধিকারের জায়গা হারায়নি, তার স্থানে সে কাউকে বসায়নি। এক মনে ভালোবেসে গেছে আজীবন। আর একটু থেমে বলল, সে আমেরিকা চলে গিয়েছিল কবিতাকে নিয়ে। সকলে প্রথমে একটু মন খারাপ করলেও পরবর্তীতে ওই দেশে তার সুখের জীবন দেখে সকলে খুশিও হয়েছিল বড্ড। ওখানেই ব্যবসা শুরু করেছিল। কবিতাকে খুব যত্নে নিষ্ঠাবান করে বড় করেছে সে। আজ কবিতা এক সন্তানের মা। সে তো হয়তো তার সন্তানকে তার বাবার মতো করেই বড় করবে। তার ঘরে আরেকটা তুজায়নের সৃষ্টি হোক, তাও কোনো নারীকে ভীষণভাবে ভালোবাসুক, ঠোঁট কাটা নির্লজ্জ হোক, তবুও পরিবারকে আঁকড়ে রাখবে দুহাতে। মাহিয়া কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। আর সাইফ চৌধুরী? সে তো আজীবন সুখের ঘাটি গেড়েছিল দুনিয়ায়। তার স্ত্রীকে নিয়ে তার সুখের সীমানা ছিল না। শেষবারের মতো তার কথা মনে করতে গেলে না বড্ড সুখ সুখ অনুভব হয় রে। সেদিন ছিল মুষলধারে বৃষ্টি, বাহিরে বেরোনোর মতো অবস্থা নেই। গভীর রাত, ঢাকার আকাশ যেন ফেটে গেছে। মুষলধারে বৃষ্টি নামছে, বারান্দার রেলিং বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সামনের রাস্তায় স্ট্রিট লাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো ঝাপসা পদ্মার মতো নাচছে। দূরে কোথাও একটা গাড়ি ছুটে গেল, তারপর আবার সব কিছু নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ। এমন সময় ধীরে ধীরে লোয়ার গেট খুলে ভেতরে ঢুকলো সাইফ। ছাতা বন্ধ করে দরজা খুলে ভেতরে ঢুকলো। শার্টে এখনও বৃষ্টির ফোঁটা, চুলগুলো একটু ভেজা। দীর্ঘ দিনটার ক্লান্তি নিয়ে সে ভেতরে পা রাখতে তার চোখ থমকে গেল। ড্রয়িং রুমের সোফায় আদশা হয়ে ঘুমিয়ে আছে অদিতি। মাথাটা সোফার হাতলে হেলান দিয়ে আছে, পা দুটো কার্পেটের উপর। হাতে ধরা মোবাইলটা পাশে পড়ে গেছে। বোঝাই যাচ্ছে অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। সাইফ কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। অদিতির গায়ে হালকা গোলাপি একটা ঘরোয়া শাড়ি, চুলগুলো খোলা, কাঁধ পেরিয়ে সোফার উপর ছড়িয়ে আছে। ঘুমের মধ্যে মুখে অদ্ভুত শান্ত একটা ভাব। সাইফ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখে যেন একটু দুষ্টু হাসি ফুটে উঠল। ধীরে ধীরে ফিসফিস করে বলল, এই বাচ্চা বিড়াল, ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছ? সে একটু ঝুঁকে অদিতির মুখের সামনে হাত নাড়ল। ম্যাডাম উঠবেন? কোনো সাড়া নেই। অদিতির সাইফ আরও একটু কাছে গিয়ে তাকালো। বাহ, আমার জন্য অপেক্ষা করতে করতে শহীদ হয়ে গেছে দেখছে। তার ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। আস্তে করে অদিতির নাকটা চেপে ধরল। অদিতি ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নড়ে চড়ে উঠল। কে? সাইফ গম্ভীর গলায় বলল, চোর। অদিতি আদৌ ঘুমে চোখ খুলে তাকালো। এরপর 1 সেকেন্ড তাকিয়ে থেকে ফিসফিস করে বলে, ও আপনি? সাইফ কাঁধ ঝাঁকালো। না, আমি তো প্রেসিডেন্ট। অদিতি হালকা ভুরু কুচকে বলল, এত রাতে প্রেসিডেন্ট আমার বাড়িতে কি করছে? সাইফ হেসে ফেলল। তার বউকে নিতে এসছে। অদিতি চোখ কসলাতে কসলাতে উঠে বসতে গেল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে আবার সোফায় হেলে পড়ল। ঘুম পাচ্ছে। সাইফ মাথা নেড়ে পড়ল, অবশ্যই পাবে, রাত 1টা বাজে। তুমি এখানে বসে অপেক্ষা করছো কেন? অদিতি আদৌ ঘুমেই পড়ল। ভাবলাম আপনি ভিজে আসবেন, দরজা খুলে দেব। সাইফ একটু চুপ করে তাকিয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য কোমলতা নেমে এলো, তারপর আবার দুষ্টু ভঙ্গিতে পড়ল। কিন্তু এই অভাগা দরজাটা নিজেই খুলেছে। অদিতি চোখ আধা খোলা রেখে বলল, আমি মানসিকভাবে খুলেছিলাম। সাইফ হেসে উঠল। বাহ, মানসিক দরজা। অদিতি এবার একটু লজ্জা পেয়ে বলল, আপনি হাসছেন কেন? কারণ তুমি পাগল। অদিতি ঠোঁট ফুলিয়ে বলল, আমি পাগল না, তাহলে? আমি ভালো স্ত্রী।
সাইফ একটু ঝুঁকে তার মুখের দিকে তাকালো। সেটা ঠিক। তারপর হঠাৎ দুহাত বাড়িয়ে অদিতিকে কোলে তুলে নিল। অদিতি চমকে উঠল। এই এই কি করছেন? সাইফ নির্বিকার মুখে বলল, মানসিক দরজা খুলে দেওয়া স্ত্রীর জন্য শাস্তি। শাস্তি? হুম। অদিতি কাঁধে হাত দিয়ে বলল, নামানামায় আমি নিজে হাঁটতে পারবো। সাইফ সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, না, তো এখন অর্ধেক ঘুমন্ত, পরে গিয়ে আবার আমাকে হাসপাতালে নিতে হবে। অদিতি হালকা হেসে বলল, আপনি তো ভয়ানক নাটক করেন। আমি না, তুমি। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠল সাইফ। বৃষ্টির শব্দ উপরে আরো পরিষ্কার শোনা যাচ্ছে। বেডরুমে এসে খুব আলতো করে অদিতিকে বিছানায় শুইয়ে দিল। অদিতি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তারপর একটু ঠাট্টা করে বলল, আপনি ভিজেছেন, হুম। ঠান্ডা লাগবে। তুমি ডাক্তার নাকি? অদিতি ঠোঁট টিপে হাসল। আপনার স্ত্রী? সাইফ এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে অদিতির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। খুব নরম একটা চুমু। অদিতি একটু লজ্জা পেয়ে বলল, এসব কি করছেন? সাইফ কপাল কুঁচকে বলল, এমন ঢং করছো মনে হয় আগে কখনো করিনি এসব। অদিতি লাজুক হেসে বলল, তা আজ এত আদর কিসের জন্য? সাইফ মৃদু হেসে বলল, কারণ আমার স্ত্রী কত কষ্ট করে ঘুমিয়ে ঘুমিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। অদিতি মুখ ঘুরিয়ে বলল, আমি অপেক্ষা করিনি, ও। আমি এমনি বসেছিলাম, হুম। ঘুমটা ভুল করে চলে এসেছে। সাইফ বিছানার পাশে বসে তার চুলে হাত বুলিয়ে দিল। ভুল করে যদি এমন ঘুম আসে তাহলে প্রতিদিন আসুক। অদিতি এবার সত্যি লজ্জে পেল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে সাইফের শার্ট ধরে বলল, আপনি কোথাও যাবেন না? কোথায় যাব? এখানেই থাকবেন। সাইফ মৃদু হাসল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। জানালার কাছে টুপটাপ শব্দ উঠছে। ঘরে মৃদু আলোয় সবকিছু নরম আর শান্ত। অদিতি বিছানায় শুয়ে আছে। সাইফ তার পাশে বসে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। বৃষ্টির পানিতে ভেজা চুল থেকে তখনও ফোঁটা ফোঁটা পানি ঝরছে। অদিতি হাত বাড়িয়ে সাইফের শার্টের হাতা ছুলো। ভেজা কাপড়টা আঙ্গুলে ঠেকতেই সে বলল, এভাবে ভেজা থাকবেন না, ঠান্ডা লাগবে তো। সাইফ কোনো উত্তর দিল না, শুধু তার হাতাটা নিজের হাতে নিয়ে একটু শক্ত করে ধরল। অদিতি তাকিয়ে আছে তার দিকে, চোখে এক অদ্ভুত কোমলতা। সাইফ ধীরে ধীরে এগিয়ে এলো। তার ভেজা আঙ্গুলগুলো আলতো করে অদিতির গালের উপর ছুঁয়ে গেল। তারপর কপাল থেকে সরিয়ে দিল চড়িয়ে থাকা চুল। অদিতির শরীর কেঁপে উঠল সামান্য। সাইফ ঝুঁকে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। একটা দীর্ঘ নরম চুমু। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে তাকে কাছে টেনে নিল। অদিতির শরীর এসে ঠেকল তার বুকের সঙ্গে। সে নিঃশব্দে সাইফের কাঁধে মুখ লুকিয়ে ফেল। সাইফের হাত ধীরে ধীরে নেমে এলো তার পিঠে। আলতো করে তাকে জড়িয়ে রাখলো। বাইরে বৃষ্টির শব্দ আরও ঘন হয়ে উঠছে। ঘরের ভেতর শুধু দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। অদিতি মাথা তুলে তাকাতেই সাইফ তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। দৃঢ় গভীর একটা চুমু। অদিতির আঙ্গুলগুলো শক্ত হয়ে ধরল সাইফের শার্ট। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। সাইফ তাকে আরও কাছে টেনে নিল। আলতো করে শুইয়ে দিল বিছানায়। অদিতির খোলা চুল ছড়িয়ে পড়ল বালিশের উপর। সাইফ ঝুঁকে আবার তার কপাল গাল আর ঠোঁটে নরম চুমু রাখতে লাগলো। অদিতির হাত ধীরে ধীরে উঠে এলো সাইফের কাঁধে। সে নিঃশব্দে তাকে জড়িয়ে ধরল। বৃষ্টির শব্দ, ঘরের নরম আলো আর দুজন মানুষের উষ্ণতা, সব কিছু মিলে রাতটা যেন আরও গভীর হয়ে উঠল। সাইফের বাহুর ভেতর নিজেকে আরও কাছে টেনে নিল অদিতি। সেই রাতের বৃষ্টি ভেজা নীরবতায় তারা একে অপরের খুব কাছাকাছি এলো। নিঃশব্দে, ধীরে, স্বাভাবিক ভালোবাসার স্পর্শে। ঘরের আলো নিভে গেল কিছুক্ষণ পর। বাইরে তখনও বৃষ্টি ঝরছে আর ভেতরে একই চাদরের নিচে দুজন মানুষ একে অপরকে জড়িয়ে রইল। অনেকক্ষণ। সে জন্মটা ছিল আজীবনের জন্য। এরপর বহু রাত এসেছে গেছে। কোনো রাতে হয়তো এমন তুমুল বর্ষণ ছিল, বা কোনো রাতে মেঘলা ঝড়ো হাওয়া, কোনো রাতে আকাশে ছিল বিশাল চাঁদ, জ্যোৎস্না মাখা। সবেতেই তাদের ভালোবাসা ছিল একই রকম। একে অপরের পরিপূরক হয়ে তারা আজন্ম কাটালো।